হ্যাঁ, আমি আপনার প্রশ্ন করব। বিদ্রুপাত্ম করতে স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল নিয়ে সরকার ও বিরোধী দলের মত পার্থক্য বিতর্ক এগিয়ে নিয়ে যায় দেশকে। এই রাজনীতি মঙ্গলজনক সবার জন্য। রাজনীতিবিদরা চূড়ান্ত অর্থে কাজ করেন দেশের প্রয়োজনে, আর তাই দেশের স্বার্থে মৌলিক কিছু বিষয় সবসময় রাখা হয় রাজনীতির ঊর্ধ্বে। বিচারালয়, শিক্ষাঙ্গন, নির্বাচন কমিশন, সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান সব দেশেই বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করা হয়। সীমান্ত সমস্যা, আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারেও থাকে জাতীয় ঐক্যমত্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে ঘটছে উল্টো ঘটনা। রাজনীতিকরণের অভিযোগ ঘটছে প্রায় প্রতিটি ক্ষেত্র ঘিরেই। সাধারণ মানুষের কাছে সর্বগ্রাসী রাজনীতির বিদ্রুপাত্মক নাম পলিটিক্স। আজকের বাংলাদেশে আমরা আলোচনা করব এই রাজনীতির পলিটিক্স নিয়ে, খুঁজব কিছু প্রশ্নের উত্তর। রাষ্ট্র পরিচালনার মৌলিক দিকগুলো বাস্তবায়নে সরকারি দল কতটা আন্তরিক? বিরোধী দলের আন্দোলন থেকে কি পাচ্ছে সাধারণ মানুষ? সব প্রতিষ্ঠানে রাজনীতি ছড়িয়ে দেওয়ার ভয়াবহ পরিণামের দায়ভার কার? রাজনৈতিক দলগুলো কেন কোনো বিষয়ে একমত হতে পারছে না? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠান 16232 এই নম্বরে। এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের সাথে। স্বাগত আপনাকে। আমরা আরো কথা বলবো আমাদের চট্টগ্রাম আবাসিক প্রধান মামুন আব্দুলের সাথে। স্বাগত আপনাকেও। এই পর্যায়ে জনাব মোহাম্মদ নাসিম, আপনার কাছে আমরা জানতে চাইবো যে নির্বাচন কমিশন অনুসন্ধানের দায়িত্ব দিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এখন সার্চ কমিটির যে সাচিবিক দায়িত্ব, সেটা নির্বাচন কমিশনের কাছে না রেখে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে রাখা হলো কেন? এটার কি কোনো সুনির্দিষ্ট কোনো কারণ আছে? এই কথাটি বলছিলেন আজকে নির্বাচন কমিশনাররা, যে এটা যদি সার্চ কমিটি করা হয়েছে এটি ভালো, তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু এটা সাচিবিক দায়িত্বটা নির্বাচন কমিশনের কাছে না রেখে কেন মন্ত্রিপরিষদের বিভাগের কাছে রাখা হলো, এরকম একটি প্রশ্ন উঠেছে আজকে। না, আমি যেটা বলতে চাই, প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এখানে আলোচনা অংশগ্রহণ করার জন্য। এর মাধ্যমে আমি আমার শ্রদ্ধেয় দর্শকদের কাছে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যেটা বলতে চাই, এটি একটি দৃষ্টান্তমূলক ঘটনা যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব যেটি আছে তার দিকে লক্ষ্য রেখে তিনি ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসে এটি নির্বাচন পুনর্গঠন করতে হবে, এবং সমস্ত রাজনৈতিক দলই মহামান্য রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে আহ্বানে তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে একটি মতামত ছিল, প্রায় সবাই বলেছেন যে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এটি আশা করব যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে। এবং সার্চ কমিটির কথাটি অধিকাংশ রাজনৈতিক দলই বলেছিলেন। এখানে আমাদের ইনু ভাই আছেন, অনেক আমাদের মনিম ভাই আছেন, অনেকেই বলেছেন কথাটি। তারই আমার মনে হয় তারই প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য করা হয়েছে, কিন্তু নতুন নির্বাচন কমিশন গঠন করার জন্য করা হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি সাচিবিক দায়িত্বকে পালন করলে এটা বড় কথা নয়, একটি উল্লেখযোগ্য একটি পদক্ষেপ গণতন্ত্রের জন্য, প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। যে ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে নিরঙ্কুশভাবেই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর আছে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠন করে বা নিয়োগ দেন। সেই কাজটি আজকে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সার্চ কমিটি করেছেন। যারা এখানে আছেন তারা হচ্ছে সবাই প্রায় সাংবিধানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিচারপতিও আছেন। তাই মনে করি দাপ্তরিক বা যে কাজটি করার ব্যাপারটি, এটা যেহেতু নির্বাচন কমিশন পুনর্গঠন হতে যাচ্ছে, মানে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু এটি সার্চ কমিটি গঠন করেছেন, রাষ্ট্রপতির আপনার দপ্তর থেকে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি দাপ্তরিক কাজগুলি করবে, এতে এমন কোনো কাজ নয়, দাপ্তরিক কাজগুলো করবে, আপনার এই কাজগুলো করতে তাকে সহায়তা করবে। সেজন্য মনে এটা নিয়ে
কোনো বিতর্ক না করে আমার মনে হয় যে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে যে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ আমরা নিয়েছি সেটি গ্রহণ করা উচিত। জনাব হাসানুল হক ইনু, আপনি জোট সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আপনার কাছে জানতে চাইবো যে 3 বছরে এই সরকারের কূটনৈতিক সাফল্যকে আপনি আসলে কতটা, মানে সীমান্ত এবং অন্য সবকিছু মিলিয়ে কূটনৈতিক সাফল্যকে আপনি কতটা কিভাবে মূল্যায়ন করেন? জি, ধন্যবাদ। আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার ভিত্তিতে 40 বছরের মাথায় আমরা যখন আপনার এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আর কি, তখন বলবো যে আজ পর্যন্ত মন্ত্রী পরিষদে অথবা সংসদে অথবা যারা সরকার গঠন করেছেন এবং সরকার চালিয়েছেন, আমি নাম ধরেই বলতে পারি আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি, সেটা পলিট ব্যুরো হোক, প্রেসিডিয়াম হোক, কেন্দ্রীয় কমিটি হোক, আজ পর্যন্ত সংবিধানের আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে কোনোদিন আলোচনা হয়নি। সুতরাং 40 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন বা বর্তমানে আমরা মহাজোটের সরকার আছি, পররাষ্ট্রনীতি বিষয়ে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী, আর যখন সামরিক শাসন থাকে তখন সামরিক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, তাদের একটা গোপন এখতিয়ারের বিষয়। ইনু ভাই, যদি কিছু মনে না করেন, একটি প্রশ্ন করতে চাই যে মন্ত্রী পরিষদে বিষয়টি আলোচনা হয় না, সেটি আপনি কিভাবে? আমি আজ পর্যন্ত কোনো আলোচ্যসূচি দেখিনি। উনি মন্ত্রী ছিলেন। পররাষ্ট্র নীতি নিয়ে আজ পর্যন্ত কোনোদিন সংসদে খোলামেলা আলোচনা হয়নি। আমি সংসদে নতুন, আমি রাজনীতিতেও নবীন। মন্ত্রী পরিষদে আলোচ্যসূচির বাইরেও অনেক আলোচনা হয়। দেখুন, মন্ত্রী পরিষদে যেটা আলোচনা হবে সেটা আমি মনে হয় 2 মন্ত্রী মহোদয় বলবেন যে লিপিবদ্ধ হবে এটা, এবং এটা রেকর্ডে থাকবে। আর যখন মাইক বন্ধ করে আলোচনা হবে, অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে খোঁজ গল্প হবে, সেখানে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারেন, কিন্তু সেটা আমাদের জানার দরকার নাই। আমি যতটুকু জানি, বঙ্গবন্ধুর আমল থেকে আজকে শেখ হাসিনার আমল পর্যন্ত পররাষ্ট্র নীতি নিয়ে সংসদে কোনোদিন আলোচনা হয়নি। সুতরাং আজকে যে পররাষ্ট্রনীতি আমি বলবো, পররাষ্ট্রনীতি নিয়ে যে সরকার পদক্ষেপ নেন, এটা ইংরেজিতে বলে অ্যাডহক নীতি, অর্থাৎ তার মানে পরিস্থিতিগত অবস্থায় উনি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। সুতরাং দেখবেন যে বিভিন্ন সময়ে যখন সরকার বদল হচ্ছে, পররাষ্ট্রনীতি বদল হচ্ছে, এবং আপনি দেখবেন বিদেশে যারা সরকার পরিচালনা করে, কি এই ইংল্যান্ডে বলেন, আমেরিকায় বলেন, পররাষ্ট্রনীতির মূল ধারা খুব একটা পরিবর্তন হয় না। আজকে আপনি সরকার বদল হবে, কেউ ভারতের বিরুদ্ধে অবস্থান নিবে, কেউ পাকিস্তানের পক্ষে অবস্থান নিবে, বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে একটা জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি কোনোদিনই গ্রহণ করা হয়নি। কেউ, আপনি জনগণ অভিযোগ করবে যে আপনি আমেরিকার প্রতি নমনীয়, কেউ ভারতের প্রতি নমনীয়, কেউ পাকিস্তানের প্রতি নমনীয়। সুতরাং পররাষ্ট্রনীতি আপনি যদি বলেন, সুতরাং অ্যাটক ভিত্তিতে যখন পররাষ্ট্রনীতি চলে, সেখানে আমি মূল্যায়ন করতে চাই না আর কি। তবে মহাজোটের সরকার ক্ষমতায় আসার পরে একটা গুরুত্বপূর্ণ দিক বদলের চেষ্টা চালানো হয়েছে। আর সেই দিক বদলের চেষ্টাটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে সরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে সাম্প্রদায়িক রীতিনীতির থেকে সরিয়ে আনার চেষ্টা হয়েছে। তার একটা প্রতিফলন পররাষ্ট্রনীতিতে কিন্তু ঘটেছে কিন্তু। এবং আরেকটা দিক পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমরা সেই বঙ্গবন্ধুর আমল থেকে, জিয়াউর রহমানের আমল থেকে বলে আসছি, আমরা প্রতিবেশীরা, আমরা সবাই বন্ধু, কিন্তু বন্ধু বলার পরে বলা হচ্ছে শত্রু শত্রু খেলবো। সেইখানে এই মহাজোটের সরকার শেখ হাসিনার নেতৃত্বে শত্রু শত্রু খেলার জায়গার থেকে সরে আসার চেষ্টা করছে, এখনো সফল হয়নি। এখানে বোধ সীমাবদ্ধতা আছে। দিল্লির মানে কিছুটা আমি বলবো যে তাদের বড় ভাই সুলভ আচরণ আছে, এবং তাদেরও আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে। এরকম একটি অবস্থায় শেখ হাসিনা একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন,
যে প্রতিবেশীর সঙ্গে বসবাস করতে হলে বন্ধুত্বের হাত বাড়িয়েই এবং সমতার ভিত্তিতে আলোচনা করতে হবে এবং সম্পর্ক গড়ে তুলতে হবে, কিন্তু এখন পর্যন্ত সম্পর্কটা পুনর্বিন্যাস করতে পারেনি। এটা আমরা আমার অন্তর্বর্তীকালীন পর্যায়ে আছি। ডক্টর আব্দুল মঈন খান, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছেই বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যই তিনি কয়লা মজুদ রেখে দিতে চান। কয়লা এই মুহূর্তে বিদেশ থেকে আমদানি করা হবে এবং সেইভাবেই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে তিনি কথা বলেছেন। এই বিষয়টিতে প্রধানমন্ত্রী যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কয়লা মজুদ রেখে দিতে চান, সেই বিষয়টিতে আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত বা সহমত পোষণ করেন কিনা? না, এই যে ফিউয়েল রিজার্ভের যে বিষয়টি, এটা পৃথিবীর অনেক দেশই এভাবে চিন্তা করে। আমেরিকার যুক্তরাষ্ট্র এভাবে চিন্তা করে, তাদের নিজের দেশের যে সম্পদ রয়েছে সেটা তারা ব্যবহার করবে না, তবে প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যকে দখল করে নিয়ে সেখান থেকে আমদানি করে হোক বা জোর করে নিয়েই হোক, সেটা দিয়ে তাদের প্রয়োজন মেটাবে। এখানে বলা প্রয়োজন, আমেরিকার যে অবস্থান আর বাংলাদেশের অবস্থান দুটো কিন্তু এক নয়। আমেরিকা যে কাজটি করতে পারে, বাংলাদেশ এই কাজটি যে করতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। এখানে বড় প্রশ্নটি হয়েছে অর্থের সংস্থান। আমরা বলতে পারি যে আমরা দেশের ভিতরে যা কিছু সম্পদ রয়েছে সবকিছুই মাটির নিচে রেখে দেব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেব, কি বর্তমান প্রজন্মের জন্য রেখে দেব, আর বাইরে থেকে সবকিছু ইম্পোর্ট করে নিয়ে আসব। আজকে বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা কোথায় গিয়ে নেমেছে? কয়লা তো দূরের কথা, জ্বালানি তেল তো দূরের কথা, আমাদের 3 মাসের যে সর্বনিম্ন, যেটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে সর্বনিম্ন ইন্ডেক্স, যে 3 মাসের ইম্পোর্ট মেটানোর মতো যতটুকু ফরেন এক্সচেঞ্জ প্রয়োজন, আজকে বাংলাদেশ ব্যাংকের সেই পরিমাণ ফরেন এক্সচেঞ্জও নেই। সর্বোচ্চ যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্যাটিস্টিক্স, তাতে দেখা যায় যে 2.5 মাস, সর্বোচ্চ 2.5 মাসের আমদানি হতে। জি, কাজেই আমরা বড় বড় নীতি নিশ্চয়ই গ্রহণ করতে পারবো, তবে সেই নীতিমালা যদি বাস্তবসম্মত না হয় তাহলে কিন্তু তা কোনো কাজে লাগবে না। আমরা নিশ্চয়ই কয়লা বাইরে থেকে নিয়ে আসবো, আমার তো সেই জন্য অর্থ সংস্থান লাগবে, আমার সেই জন্য ফরেন এক্সচেঞ্জের সংস্থান লাগবে। আমার যদি সেগুলো না থাকে, আমি এমন একটি নীতিমালা দিলাম যেটা আমার বাস্তবায়ন করার আমার ক্ষমতা নেই, তাহলে তো সেই নীতিমালা। যদি ঠিক বুঝে থাকি, তাহলে আপনি মনে করছেন যে কয়লাটির ব্যবহার এখনই শুরু করা উচিত? কয়লার ব্যবহার না, আমি সে কথা বলছি না। আমার কথা হচ্ছে যে আমাদের যে কোনো শুধু কিন্তু বিপুল পরিমাণে জ্বালানি চাহিদা আমরা কিভাবে ফরেন এনার্জির আমাদের ফরেন কান্ট্রি থেকে এনার্জি আনার ব্যাপারটা শুধু নয়, আমাদের যে এনার্জি পলিসি সেটা এমন হওয়া উচিত যেন সেটা বাস্তবসম্মত হয়। এটাই আমার কথা। আপনাকে ধন্যবাদ। কথার সূত্রে একটু কথা বলি। জি, কথা হচ্ছে যে আমাদের মরহুম সৈফুর রহমান সাহেব যখন বিএনপি সরকারের খুব দীর্ঘদিনের অর্থমন্ত্রী ছিলেন, উনি কিন্তু মাটির তল থেকে জ্বালানি সম্পদ সব বের করে বিদেশের কাছে বিক্রি করার ফতোয়া দিয়েছিলেন এবং ওই সময় একটা আলোচনা হয়েছিল যে বাংলাদেশ মানে জ্বালানি সম্পদের উপরে, সেটা তেল হোক, কয়লা হোক, তারপরে ভাসছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2টো কমিটি বানিয়ে দিয়েছিলেন, সেই কমিটি জ্বালানি অবস্থা পর্যবেক্ষণ করার, এবং সেই কমিটি যখন বানানো হলো, কমিটির একটা রিপোর্ট হলো যে বাংলাদেশের এমন কোনো কয়লা বা গ্যাসের মজুদ নেই যেটা রপ্তানি করা যেতে পারে। তো আমি কথাটা বলছি, যেটা মাটির নিচে রাখবেন না মাটির উপরে রাখবেন, এটা কোনো নীতি হতে পারে না। নীতি হতে পারে দেশের প্রয়োজনে, আপনি জনগণের প্রয়োজনে যেটা করা দরকার সেটা করবেন, এবং সেটা করতে গেলে জ্বালানি সম্পদ যখন উত্তোলন করবেন, ইদানিংকাল পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ মাত্রা আছে। সেই মাত্রাটা হচ্ছে জ্বালানি সম্পদ উত্তোলনের সময় আপনি পরিবেশ এর ক্ষতি কিরকম হচ্ছে সেটা দেখবেন, আর জ্বালানি সম্পদ উত্তোলন করে আপনি রপ্তানি করলে কত টাকা আয় করছেন, আর দেশের ভিতরে খরচ করলে কত টাকা আপনি প্রবৃদ্ধি অর্জন করতেছেন, সেটা দেখার বিষয় আছে। সুতরাং এখানে বিবেচনা করে করতে হয় আর কি। এখানে কিন্তু রপ্তানির প্রশ্নটি আসলে আসছে না। আমরা যখন এত বিপুল পরিমাণে একটি জ্বালানি ক্ষুধার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের নিজস্ব কয়লা মজুদ আমরা ব্যবহার করবো না কেন?